আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু শিক্ষা ল্যাব। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটি মজার টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এটা করে হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। সো এটাকে আমরা রাদারফোর্ড মডেল বলবো, ঠিক আছে। এটার আরও একটা নাম আছে, সেটা হচ্ছে সোলার মডেল সিস্টেম। সো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমেই দেখব এই রাদারফোর্ড মডেলটি আবিষ্কৃত হয় 1911 সালে। কত সালে? 1911 সালে। এরপরে আমরা এই রাদারফোর্ড মডেল পরীক্ষাটা যদি করতে যাই তাহলে কি কি উপকরণ দরকার? প্রথমত দরকার হচ্ছে আলফা কণা। এই আলফা কণাটা কি? আলফা কণাটা হচ্ছে হিলিয়াম কণা। হিলিয়াম কণায় দুইটা ইলেকট্রন যদি অপসারিত হয় তাহলে হিলিয়াম 2+ আয়ন উৎপন্ন করে এবং এর ভর সংখ্যা 4, প্রোটন সংখ্যা 2। সো এটাকেই বলা হয় আলফা কণা। সো এই আলফা কণা লাগবে। দ্বিতীয়ত লাগবে পাতলা সোনার পাত। পাতলা সোনার পাত। এখানে আমরা যে সার্কেলটা আঁকিয়েছি এটাই হবে হচ্ছে আমাদের গোল্ড বা সোনার পাত। এই পাতের পুরুত্বটা কত হবে? 0.0004 সেন্টিমিটার। সো এটা খুবই পাতলা। এরপর হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা দরকার। জিঙ্ক সালফাইড পর্দা দরকার। এখানে যে আমরা একটা বৃত্তাকার রাউন্ড শেপটা আঁকাইছি এটা হবে হচ্ছে আমাদের জিঙ্ক সালফাইড পর্দা। সো এটা কি করবে? এটা হচ্ছে আলফা কণা যখন আমরা নির্গত করব এটাকে আলোকিত করবে। সো এরপরে আসি আমরা এই চিত্রের পার্টে। সো এই পরীক্ষণের নামটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। পরীক্ষার নাম কি? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। সো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কিছু প্লাস প্লাস করে লিখে রাখছি। এটা মূলত এই আলফা কণা বিচ্ছুরণ, এটা মূলত আলফা কণা। সো এই আলফা কণা থেকে আমরা এখান থেকে প্রথমত লক্ষ্য করছি যে সরল রেখা বরাবর কিছু রেখা সরাসরি গিয়ে এই জিঙ্ক সালফাইড পর্দাকে হিট করছে। সো এখানে আমরা কতগুলো আলফা কণা নিক্ষেপ করছি? প্রায় 20,000। কত কণা? প্রায় 20,000। সো 20,000 কণা যখন আমরা আলফা কণা নিক্ষেপ করব, প্রায় 20,000 কণা যখন আমরা এই পরমাণু বা গোল্ডের উপর নিক্ষেপ করব তখন 99% কণা এই জিঙ্ক সালফাইড পর্দাকে আলোকিত করবে বা এই পরমাণুকে ভেদ করে চলে যাবে এবং 2-1টা কণা এই নিউক্লিয়াসের সাথে বিচ্যুতি হয়ে জিঙ্ক সালফাইড পর্দাকে অন্য কোণে মানে 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রি প্লাস কোণে এটাকে আলোকিত করবে। সো এই হচ্ছে তোমার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মডেল। এবং আমরা দেখতে পাচ্ছি যে 180 ডিগ্রি কোণে যখন একটা আলফা কণা নিউক্লিয়াসের উপর বাধাপ্রাপ্ত হয়ে 180 ডিগ্রি কোণে রিটার্ন হয়ে চলে আসে। সো এটা কত সংখ্যক আলফা কণার মধ্যে? প্রায় 20,000 আলফা কণার মধ্যে মাত্র একটি নিউক্লিয়াসের সাথে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসে। এখন এখান থেকে এই মডেলটা থেকে বিজ্ঞানী রাদারফোর্ড কিছু পর্যবেক্ষণ করেন। কি কি পর্যবেক্ষণ সেটা আমরা দেখি। যে প্রায় 99% সোনার পাত। কি কি পর্যবেক্ষণ আমরা একটু খেয়াল করি। প্রায় 99% কণায় সোনার পাতকে কি করতে পারে? ভেদ করতে পারে। এবং এটা হচ্ছে আমাদের সোনার পাত। এটার সাইজটা অনেক পাতলা, বাট আমি একটু বড় করে দেখিয়েছি। সো এইখানে 20,000 আলফা কণা কী করবে? নিক্ষেপ করবে এবং 20,000-এর মধ্যে তার 99%-এ কী করবে? ভেদ করে এই জিঙ্ক সালফাইড পর্দাকে আলোকিত করবে। আমরা জানি আলো বা আলফা কণা সবসময় কী করে? সরল পথে গমন করে। এরপরে 2 নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে খুব কম সংখ্যক আলফা কণায় এই নিউক্লিয়াসের সাথে লেগে বিচ্যুতি হবে। এখন খুব কম সংখ্যক আলফা কণার বলতে 99%-এর মধ্যে যে 1% আছে ওই 1% কণা নিউক্লিয়াসের সাথে বিচ্যুতি হয়ে জিঙ্ক সালফাইড পর্দাকে আলোকিত করবে 90 ডিগ্রি কোণে অথবা 90 ডিগ্রি প্লাস কোণে আলোকিত করবে। এরপর হচ্ছে 3 নাম্বার। এটা অলরেডি আমি বলে ফেলছি। প্রায় 20,000-টির মধ্যে একটি আলফা কণা 180 ডিগ্রি কোণে রিটার্ন করবে। যদি আমি এখান থেকে 20,000 কণা নিক্ষেপ করি তাহলে 20,000-এর মধ্যে 99% এইখানে জিঙ্ক সালফাইড পর্দা আছে, এই পর্দাটা আলো শোষণ করে উজ্জ্বল হয়ে যায়। এখানে আমি লিখে রাখছি যে আলোকিত অংশ, এই যে পয়েন্ট বা স্টার আকারে আমি দেখাই দিছি। এটা হচ্ছে যে আলফা কণা যখন জিঙ্ক সালফাইড পর্দার উপর পড়ে সবগুলোই কী হয়ে যায়? আলোকিত হয়ে যায়। সো 20,000-এর মধ্যে মাত্র একটি আলফা কণা 180 ডিগ্রি কোণে গিয়ে ওই 180 ডিগ্রি কোণেই ফেরত আসে। তাহলে
এখান থেকে আমরা 3 নাম্বার পয়েন্টটাও শিখতে পারলাম। এরপরে বিজ্ঞানী রাদারফোর্ড এই মডেলটা দেখে কিছু সিদ্ধান্ত নেয়। কি সিদ্ধান্ত নেয়? সে দেখতে পেল পরমাণুর যেহেতু 99% কণায় ভেদ করে চলে যায়, তার মানে এখান থেকে 1 নাম্বার সিদ্ধান্ত নেয় হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। সো এরপর হচ্ছে তোমার ক্ষুদ্র নিউক্লিয়াস। এই ক্ষুদ্র নিউক্লিয়াসটা আবার কি? যেহেতু আমরা দেখলাম অধিকাংশ স্থানই ফাঁকা এবং 2-1টা কণা এদিক সেদিক বিচ্যুতি হয়, তাহলে পরমাণুর সাইজের তুলনায় নিউক্লিয়াসের আকারটা খুবই ছোট। সো এখান থেকে আমরা 2 নম্বর সিদ্ধান্তটাও পেয়ে গেলাম। এরপর হচ্ছে ভর, নিউক্লিয়াসের ভর। সো এটার সমস্ত ভর কোথায় থাকে? কেন্দ্রে অভিভূত থাকে বা নিউক্লিয়াস থাকে। সো এখান থেকেই মূলত নিউক্লিয়াসের আবিষ্কারটা হয়, যে একটা পরমাণুর সমস্ত ভর কোথায় থাকে? সেন্টারে থাকে বা কেন্দ্রে থাকে। এরপর হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকারটা কত? 10⁻10 মিটার। পরমাণুর আকার বলতে এই নিউক্লিয়াস থেকে একটা ইলেকট্রনের যে মাঝখানের যে দূরত্ব, এটা হচ্ছে পরমাণুর আকার। এই আকারটা হচ্ছে 10⁻10 মিটার। এবং এখানে যে নিউক্লিয়াসটা আমরা দেখতে পাচ্ছি, এই নিউক্লিয়াসটা আকার হচ্ছে 10⁻14 টু 10⁻15 মিটার। এবং আমরা এখান থেকে আরও একটা জিনিস পর্যবেক্ষণ করতে পারি, সেটা হচ্ছে এই মডেলটাকে সৌরজগতের ন্যায় তুলনা করছে। সৌরজগতের ন্যায় তুলনা করছে। সৌরজগৎ যেরকম মাঝখানে থাকে হচ্ছে সূর্য, চারপাশে পৃথিবী, গ্রহ যেগুলো আছে এগুলো কি করে? ঘোরে। ঠিক একইভাবে এই ইলেকট্রন সমূহ কি করে? এই কক্ষপথে ঘূর্ণায়মান আছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে আমি পরবর্তী ক্লাসে দেখাবো, যে এটাকে বলা হয় তোমার হচ্ছে রাদারফোর্ডের সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা আমি পরের কোনো ভিডিওতে দেখাবো। তো এই পর্যন্তই আজকের ক্লাসটা ছিল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।